Good morning, everyone, and welcome to today's class. আজকে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং সেইটা ব্যাংক এক্সামের পার্সপেক্টিভে আমরা আলোচনা করব যে ব্যাংকিং এক্সামে এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো কি ধরনের আসে ইত্যাদি। সো অল অফ দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস টুডে। প্রথমত তো ব্যাংকের প্রিলিমিনারি লেভেলে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনের মধ্যে বলবো যে এইটা খুব ফ্রিকুয়েন্টলি আসা একটা কোয়েশ্চেন টাইপ, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম এরর কারেকশন, এই জিনিসগুলো খুবই স্কোরিং হয়। বিকজ কি হয়, আপনারা যখন ক্লোজ প্যাসেজ, কম্প্রিহেনশন প্যাসেজ ওইগুলো করছেন বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করছেন, তখন সেগুলোর পেছনে একটা টাইম ইনভেস্ট করতে হয়, তাই না? ব্যাপারটাকে পুরো পড়ে বুঝে তারপরে কোয়েশ্চেন উত্তর করা। কিন্তু এইগুলো অতটা টাইম একসাথে আপনার অনেকটা টাইম এঙ্গেজ করে দেয় না। বিকজ জাস্ট লাইক এরর কারেকশন, এই যেগুলো হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেগুলো ওয়ান কোয়েশ্চেন এবং তার জন্য একটা করে মার্কস থাকে। তো ইট টেকস আ ভেরি লিটল টাইম এবং বার্ডেনিং হয়ে যায় না, তাই না? যে পুরো জিনিসটা পড়লাম, হয়তো বুঝতে পারছি না, তখন একটা অ্যাংজাইটি কাজ করবে যে কি হলো। সো এইগুলো যখনই পাবেন বা এরর কারেকশন পাবেন, অবশ্যই করার চেষ্টা করবেন, কেননা এখান থেকে খুব ভালো স্কোর আপনারা করতে পারবেন। আচ্ছা, সো সেন্টেন্স ইমপ্রুভমেন্টের নামটা থেকেই বোঝা যাচ্ছে যে একটা সেন্টেন্সকে ইমপ্রুভ করা। ইমপ্রুভ করা মানে তার মধ্যে হয়তো একটা পসিবল কোনো এরর আছে বা ডিসক্রিপেন্সি আছে, সেইটাকে আমরা ফিক্স করার চেষ্টা করছি, সেটাকে আমরা আহ, মানে ইমপ্রুভ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আপনারা দেখবেন যে এই প্যাটার্নের যে কোয়েশ্চেন গুলো হয় সেগুলোতে কি থাকে, একটা সেন্টেন্সে কিছুটা পার্ট, ধরুন একটা ফ্রেজকে হাইলাইট করা থাকে, ঠিক আছে? বোল্ডে ওটা হাইলাইট করা থাকে এবং আপনাদেরকে বলা হবে যে এই যে বোল্ড পার্টটা যেটা দেওয়া রয়েছে, এইটার মধ্যে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, মানে গ্রামাটিক্যাল এরর অথবা হয়তো স্পেলিং এররও থাকতেও পারে। আমরা স্পেলিং এররটার জন্য প্রস্তুত থাকবো, বিকজ কোয়েশ্চেন্স এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এই লাস্ট কয়েক বছরের মধ্যে, যেটা প্যাটার্ন অনেক নতুন ধরনের জিনিস ইনক্লুডেড হচ্ছে আর কি। আগে যেরকম এরর কারেকশনে স্পেলিং এরর আসতো না, স্টেট ব্যাংকের পরীক্ষায় আসতো কিন্তু আইবিপিএস এ আসতো না। সো আই উইল নট বি সারপ্রাইজ যদি ওয়ান ফাইন ডে আইবিপিএস এর পরীক্ষাতে হঠাৎ করে স্পেলিং এররটাও চলে আসে, তাই না? তো অ্যান্ড অফকোর্স আপনারা যদি ব্যাংক পিওর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো ওইখানে তো ভোকাবুলারি স্পেলিং একটা বড় রোল প্লে করে। বিকজ মেন্সে গিয়ে তখন ডেসক্রিপটিভে তো আপনাদেরকে লিখতে হবে কিছুটা, তো তার জন্যও কিন্তু প্রপার গ্রামাটিক্যাল সেন্সের সাথে ভোকাবুলারি, স্পেলিং ইত্যাদি এই জিনিসটাও কিন্তু সাইমালটেনিয়াসলি একটু কেয়ারফুল হতে হবে। সো এই যে একটা বললাম যে সেন্টেন্সের মধ্যে একটা অংশকে বোল্ড করে হাইলাইট করে দেওয়া হয়েছে, এবারে বলে দেওয়া থাকবে যে এই বোল্ড পার্টটার মধ্যে কোনো এরর হয়তো আছে অথবা নাও থেকে থাকতে পারে, ঠিক আছে? যদি সেই পার্টের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটার অল্টারনেটিভ হিসাবে আপনাদেরকে কয়েকটা অপশন দেওয়া থাকবে। এবার যদি মনে হয় যে ওটাতে সমস্যা আছে, তবে আপনারা পড়ে বুঝে যে অপশনগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে থেকে একটা আপনারা অবশ্যই চুজ করবেন। চার অপশন থাকবে, অল্টারনেটিভ থাকবে। এবং যদি মনে হয় যে সেন্টেন্সের ওই বোল্ড পার্টটা কোনোভাবে ভুল কিছু নেই, ঠিকই আছে এবং পুরো সেন্টেন্সের মানের সাথে একদম কমপ্লিমেন্ট করছে, তাহলে আপনারা চুজ করবেন ফিফথ একটা অল্টারনেটিভ থাকে, নো কারেকশন রিকোয়ার্ড অথবা নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড অথবা নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। কোয়েশ্চেনটা একটু যে ইনস্ট্রাকশন যেটা থাকে সেটা স্লাইটলি ডিফার করে, ইট ইজ মোর অর লেস দ্য সেম থিং, ঠিক আছে? সো আমরা এবার শুরু করা যাক। আপনাদেরকে বলে দিলাম এইটা হচ্ছে বেসিক প্যাটার্ন। এবং আরেকটা জিনিস বলে দিই যে ইট ইজ কোয়াইট সিমিলার টু অ্যান এরর কারেকশন অ্যাসাইনমেন্ট, রাইট? এরর কারেকশনেও কিন্তু আপনারা দেখেন যে কোথায় একটা ভুল কিছু আছে, গ্রামাটিক্যালি কোথাও কিছু মিস্টেক আছে কিনা, এবং আপনাদেরকে সেই পার্টটা আইডেন্টিফাই করতে হয়। এবং যদি মনে হয় যে না, কোথাও কোনো ভুল নেই, তাহলে আপনারা নো এররটা চুজ করেন, তাই তো? এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের কাজটা কিন্তু আরেকটু সহজই হয়ে যাচ্ছে, বিকজ একটা সার্টেন পার্ট অফ দ্য সেন্টেন্সকে অলরেডি হাইলাইট করে দিয়েছে। তার মানে কি, বাকি সেন্টেন্সের কোনো অংশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ওই পার্টের মধ্যেই আছে, তাই না? আবার তার জন্য আবার অপশন প্রোভাইড করে দিয়েছে। তো
তো একটু যদি আপনারা কেয়ারফুলি করেন, এইটা কিন্তু খুবই ইজি, এবং এই জিনিসটা করলে এরর কারেকশনে হেল্প করবে, আবার এরর কারেকশন করলে এটার প্র্যাকটিস খুব ভালো হবে। তো আপনারা এরর কারেকশনের সাথে এগুলো অবশ্যই করবেন, বিকজ দিজ আর এক্সট্রিমলি স্কোরিং। ওকে, কামিং টু দ্য কোয়েশ্চেন ডাইরেকশনটা আগে একটু আলোচনা করে নেওয়া যাক। বলা হচ্ছে, ইন দ্য কোয়েশ্চেন গিভেন বিলো a part of the sentence is given in bold. The part given in bold may or may not be grammatically correct. বলেই দিয়েছে এখানে যে পার্টটা যেটা বোল্ডে আছে, it may or may not be grammatically correct. Choose the best alternative among the four given alternatives which can replace the part in bold to make the sentence grammatically correct. তার মানে চারটে অপশন যেটা বললাম আছে, যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয়, যদি মনে হয় রিপ্লেসমেন্ট হবে, তাহলে কিন্তু এই চারটের মধ্যে থেকেই একটা কোনো না কোনো সেটার পসিবল রিপ্লেসমেন্ট হিসেবে আপনারা পাবেন। ঠিক আছে, তারপরে বলছে ইফ দ্য পার্ট গিভেন ইন বোল্ড ইজ অলরেডি কারেক্ট, যদি ঠিকই হয়, যদি তার মধ্যে কোনো ভুল না থেকে থাকে, require any replacement, option 5, that is no replacement required as your answer. তো এখানে যেমন বলেছে নো রিপ্লেসমেন্ট সেট, এখানে এরকমও থাকতে পারে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড অথবা নো কারেকশন রিকোয়ার্ড। ঠিক আছে, সেরকম যদি থাকে ব্যাপারটা কিন্তু একই হচ্ছে। ঠিক আছে, জাস্ট একটু এই জিনিসটাতে 5 নম্বরের এই মানে অপশনটাতে একটু ভেরিয়েন্স থাকবে আর কি। প্রথম যে কোয়েশ্চেনটা আছে বেশ সহজ, আর এগুলোর ক্ষেত্রে একটা কথা বলে দিই, অবভিয়াসলি ক্লারিক্যাল আর পিও, আমরা যেহেতু এখানে মোটামুটি ক্লারিক্যাল প্রিলিমস লেভেল নিয়ে আলোচনা করছি, তো এগুলো বেসিক লেভেলের জিনিস যেগুলো আমরা আজকে দেখবো, কিছুটা ডিফিকাল্ট, কিছুটা মিডিয়াম ডিফিকাল্ট, ইজি, সব মেলানো মেশানো আছে। বাট অফকোর্স যদি পিওর জন্য আপনারা চিন্তা ভাবনা করেন, তো সেই ক্ষেত্রে একটু স্লাইটলি একটু ডিফিকাল্টি লেভেলটা হায়ার থাকবে। তো এটা তো আজকে আমাদের ফার্স্ট সেট, যেটা ক্লারিক্যালের জন্য খুব আইডিয়াল, এবং তারপরে আমরা আরেকটা ক্লাস করবো যেটাতে আমরা পিওর লেভেলেরও আলোচনা করব। আচ্ছা, এগুলোর মধ্যে আরেকটা জিনিস খুব জরুরি যেটা বলি, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে, বা ফ্রেজাল ভার্ব, ওইগুলোর খুব প্রয়োগ এখানে হয়। আগে একটা সময় ছিল যখন ইডিয়ামস প্রচুর আসতো, এখন আর ইডিয়ামস রিলেটেড কোয়েশ্চেন খুব একটা চোখে পড়ে না। সেগুলো হয়তো কোনো সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে সিঙ্গেল পিলার ডাবল পিলারে থাকতে পারে, অথবা ক্লোজ প্যাসেজ, সেখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই থাকে, সেখানে থাকতে পারে, অথবা এগুলোতে থাকতে পারে। ঠিক আছে, আর তার সাথে ফ্রেজাল ভার্বটা আমি অবশ্যই বলবো খুব ভালো করে আপনারা পড়বেন, বিকজ ফ্রেজাল ভার্বস এইগুলোতে প্রচুর আসে, মানে এই ধরনের কোয়েশ্চেনে যেটা দেখেছি ফ্রেজাল ভার্বটা কিন্তু প্রচুর আসে। কি করবে, একই ধরনের একটা ফ্রেজাল ভার্ব মানে কি, একটা ভার্ব থাকবে, তার সাথে একটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব থাকবে। এবার কি করবে, কনফিউজ করার জন্য হয়তো ভার্বটাকে একই রেখে প্রিপোজিশনটাকে পাল্টে পাল্টে দিয়ে দিবে, রাইট? সো বেসিক্যালি ভেরি ইজি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার প্রিপোজিশনের ক্লাস, পরে ফ্রেজাল ভার্ব আমি পড়িয়েছিলাম, সেই ক্লাসগুলো খুব ভালো করে একবার রিভাইজ করে নেবেন। আচ্ছা, প্রথম কি আছে, ফেড অফ মাই নেবারস ডগ, এখানেও একটা ফ্রেজাল ভার্বের ইউজ হয়েছে, দেখাই যাচ্ছে। তাহলে এইটা হাইলাইটেড পার্টটা, এবার আপনাদেরকে বলতে হবে এইটা কি হবে। আমার অল্টারনেটিভ রয়েছে ফেড আপ, ও ডাবল এফ অফ, ফেড আপ উইথ, ফেড আপ টু, আর of course no replacement required. Can I have an answer from Shiliguri? Yes. Ma'am, option 2. Option 2, very good, absolute. ঠিক আছে, ফেড আপ উইথ, এই ফেড আপ এর মানেটা কি, ফেড আপ কথাটাই কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। ফেড আপ মানে আপনারা বলতে পারেন অ্যানয়েড অথবা আনহ্যাপি। ঠিক আছে, আনহ্যাপি বলতে পারেন, অ্যানয়েড হতে পারে, বা অ্যাংরি হতে পারে। অ্যাংরি না, অ্যানয়েড উইল বি মোর ক্লোজার, মানে বিরক্ত আর কি, কাউকে নিয়ে বিরক্ত, তাহলে আমি ফেড আপ হয়ে গেছি কাউকে নিয়ে। কিন্তু আমি বলবো ফেড আপ উইথ, যখন ফেড আপের পরে উইথ আসে, তারপরে কোনো একটি ব্যক্তি বা কোনো একটি বস্তু কোনো একটা
নাউনের উল্লেখ থাকবে যাকে নিয়ে আমি ফেড আপ হয়ে গেছি। সাপোজ আমার বাড়িতে কোনো একটা সাপোজ ইনস্ট্রুমেন্ট বা অবজেক্টও কিছু যদি থাকে, সাপোজ একটা মেশিন, ঠিক আছে, সেটা থেকে থেকে খারাপ হয়ে যায়, এনিথিং, যে কোনো কিছু হতে পারে, যে আমাদের ডেলি ইউজের যে জিনিসগুলো হয়, টিভি হতে পারে, রেডিও হতে পারে, যে চালাই তারপরে ওটা বন্ধ হয়ে যায়, কাজ করে না। তো আমি বলতে পারি আই এম ফেড আপ উইথ দিস থিং অর দ্যাট থিং। তো যে কোনো ধরনের নাউন, কোনো একটা বস্তু, সেটার উল্লেখ থাকতে পারে। এখানে যেমন নেবার্স ডগ আমাকে অ্যানয় করছে, ওকে। তো এই যে ফ্রেজাল ভার্বটা ফেড অফ থাকবে, ওকে। সো দিস ইজ দ্য অবজেক্ট ফ্রেজাল ভার্ব। এবং এই ক্ষেত্রে আমি বলবো ফেড আপ কথাটা এলো, এটা তো প্রেপোজিশন, উইথটাও কিন্তু প্রেপোজিশন আমরা বলতেই পারি, ঠিক আছে, বা এটাকে অ্যাডভার্বও বলা চলে, অনেক ক্ষেত্রে এটাকে অ্যাডভার্ব হিসেবে আমরা ইউজ করি, অ্যাডভার্ব অফ। তো ফ্রেজাল ভার্বের যে চ্যাপ্টারটা আপনাদের যদি মনে থাকে, আমি বলেছিলাম আহ, আহ, একটা ভার্বের পরে একটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব থাকে, সেটা তো হতেই পারে। আবার ভার্বের পরে বোথ প্রিপোজিশন অ্যাডভার্ব দুটোরই প্রেজেন্স আছে, সেরকমও কিন্তু হতে পারে, যেটা আমরা এখানে দেখছি। সো কারেক্ট কম্বিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আপনারা ওর জন্য বললাম ওই ভিডিওটা আমার অবশ্যই একবার দেখে নেবেন। The manager asked for a list of employees who had not come in to office regularly. আগে সবসময় আমি যেটা আপনাদের সবসময় বলে থাকি, সেন্টেন্সটা আগে পুরোটা একবার পড়বেন, পুরোটা একবার পড়বেন শুধু সেন্টেন্সের গল্পটা বোঝার জন্য, কি বিষয় নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। এবং সেখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন, যে টেন্সটা কি ইউজ হচ্ছে, ঠিক আছে। প্রথম পড়াতেই এটা বুঝে নেবেন টেন্সটা কি আছে এবং কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেটার মধ্যে ভুল থাকুক, সেটার মধ্যে কোনো কিছু থাকুক, তাও পুরো ব্যাপারটার ওভারঅল একটা আইডিয়ার জন্য কিন্তু প্রথমবার পড়বেন। প্রথমবার পড়ার সময় তার মধ্যে কোনো মিস্টেক আছে কিনা, যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসে থাকে, তাহলে ওইখানে ব্ল্যাঙ্কে কি হতে পারে সেই সব নিয়ে ভাববেন না। রিড ইট ফর দ্য ফার্স্ট টাইম অনলি টু নো দ্য কনসেপ্ট সেন্টেন্সে, ঠিক আছে। সেকেন্ড টাইম যখন আপনারা পড়বেন, তখন তার মধ্যে ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্কের অপশন থেকে ফিল করার চেষ্টা, বা এরর থেকে থাকলে সেটা বোঝার চেষ্টা, যে কোথায় এরর আছে সেটা করবেন। প্রথমবারে কিন্তু জাস্ট পড়ে সেন্টেন্স থেকে কি বুঝতে পারছেন, টোটাল আইডিয়াটা 100% তো বোঝা সম্ভব না, পার্টিকুলারলি যখন সেন্টেন্সে একটা এরর থেকে থাকতে পারে, আপনি জানেন, তাই না। কিন্তু ওভারঅল আইডিয়াটার জন্য প্রথমে একবার ডেফিনেটলি পড়বেন। আমি বলবো এই সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সটা একটা খুব বড় রোল প্লে করছে, এইটুকু বলবো। আনসার এবার নেবো কারুর থেকে। মালদা, ক্যান আই হ্যাভ অ্যান আনসার? ম্যাম 4 নাম্বার। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, নাম্বার 4। আর এটা আমাকে বলবেন, এটা এই যে 4টাতে হলো, এটা কোন টেন্সে রয়েছে, ক্যান ইউ টেল মি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা যখন কোনো কথা বলি যে কোনো কাজ হচ্ছে না, যখন হচ্ছে বা হয়ে গেছে, সেটাকে আমরা পারফেক্ট টেন্সে বলতে পারি, তাই তো। যে আমার একটা কাজ হয়ে গেছে, পাস্টে বললে আমার একটা কাজ হয়ে গেছিল। এবার যদি আহ মানে পাস্টে কোনো একটা কাজ, মানে যেই সময়ের কথা আমরা বলছি সেই সময় কোনো একটা কাজ হয়ে চলেছিল বা হয়ে চলেছিল না, সেরকম একটা সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, যেখানে ম্যানেজার জানতে চেয়েছেন একটা, বা ম্যানেজার বলেছেন যে একটা লিস্ট অফ এমপ্লয়িজ তৈরি করতে, যারা করছিলেন না, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে ব্যাপারটা বলতে হবে 3। হ্যাঁ, 3টাই আমি এবার বলছি। সেন্টেন্সটা কি আছে, দ্য পেরেন্টস সাকসেসফুলি ক্যাম্পেইনড ফর ইমপ্রুভমেন্টস ইন দ্য স্কুল। এটা কি হবে? কি হতে পারে সেন্টেন্সটা? আসানসোল, ক্যান আই হ্যাভ দি আনসার ফ্রম ইউ? আসানসোল থেকে আনসারটা পেতে পারি কি? অপশন 1। আচ্ছা,
অন্য কেউ কিছু বলতে চান? কল্যাণী or মালদা or শিলিগুড়ি মেবি? No replacement. আচ্ছা, মালদা বলছেন নো রিপ্লেসমেন্ট, আর শিলিগুড়ির থেকেও আনসারটা নেব। Ma'am, no replacement. Pass. Yes, the answer is number 5, no replacement required. Absolutely correct. ঠিক আছে, 1 হবে না। বলছে the parents successfully campaigned for, এখানে তো অলরেডি একটা ফর আছে। দেখুন আবার আনসার অপশন 1এও কিন্তু ফর রয়েছে, তো দুটো ফর তো পাশাপাশি বসবে না, তাই এটা হবে নো রিপ্লেসমেন্ট। ঠিক আছে, coming to question number 4, the plan can only succeed if we given attention small details also. কি হবে? একটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে বলছে যে অমুকটা হলে তমুকটা হবে। ঠিক আছে, এই ইফ দিয়ে যদি কিছু থাকে তাহলে বুঝতে হবে সেখানে একটা কন্ডিশন প্লেস করেছে। তো কন্ডিশনটা কিসের বিষয়ক সেটা আপনাদের বুঝতে হবে, যে এইটা করলে তাহলে এই জিনিসটা হবে। Hello, ma'am. হ্যাঁ হ্যাঁ বলুন, আসানসোল থেকে। আনসার অপশন 4, absolutely correct. The answer is option number 4, pay attention to. Very good, absolutely correct আসানসোল, খুব ভালো। এবং কেন এটা হলো সেটা বলে দিই। এই যে পে অ্যাটেনশন কথাটা বলছি না আমরা, এরকম না যে আমরা গিভ অ্যাটেনশন বলি না, কিন্তু গিভ যদি হতো তাহলে হতো গিভ অ্যাটেনশন, গিভেন অ্যাটেনশন হবে না। ঠিক আছে, এবং পে অ্যাটেনশনের মানে কি আর গিভ অ্যাটেনশনের ক্ষেত্রে কতটা কি আসে সেটাও বলে দিচ্ছি। পে অ্যাটেনশন টু যখন আমরা বলি পে অ্যাটেনশন টু, তখন সেটা বুঝবেন সব সময় যে এরকম বলবো, টু কনসিডার সামথিং, মানে কোনো একটা বিষয় বা বস্তু, অথবা সামওয়ান, কোনো মানুষের ব্যাপারেও হতে পারে। সাপোজ আমি একজনকে ফলো করছি, একজনের কথা শুনছি, একজন ব্যক্তিকে আমি বোঝার চেষ্টা করছি অ্যাজ আ পার্সন, অ্যাজ আ পার্সোনালিটি, তাহলে আমি কিন্তু এখানে পার্সনেরও উল্লেখ করতে পারি, যে পে অ্যাটেনশন টু দিস পার্সন অর সামওয়ান, হিম অর হার, হুএভার। সো কনসিডার সামথিং অর সামওয়ান ভেরি কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি। ঠিক আছে, তার মানে কোনো বিষয়ের প্রতি বা কোনো বস্তুর প্রতি বা কোনো ব্যক্তির প্রতিও হতে পারে, যে কোনো ধরনের কেউ, তো তার প্রতি একটু বিশেষভাবে তাকে মানে কি বলবো, গুরুত্ব দিয়ে দেখা বা তাকে স্টাডি করা কেয়ারফুলি। ঠিক আছে, টু কনসিডার দ্যাট পার্সন অর দ্যাট থিং কেয়ারফুলি, সেটার মানে হচ্ছে পে অ্যাটেনশন টু এর মানে। ঠিক আছে, এবং পে অ্যাটেনশন, এই যে টু বললাম, যেহেতু এটা একটা এই টুটা প্রিপোজিশন, তারপরেই একটা অবজেক্ট আসবে। তো টু, এখানে আমার অবজেক্টটা হচ্ছে স্মল ডিটেলস, দিস ইজ দি অবজেক্ট। পে অ্যাটেনশন টু হোয়াট? পে অ্যাটেনশন টু স্মল ডিটেলস। আমি বলেছিলাম অবজেক্টের জন্য আপনারা দুটো প্রশ্ন করবেন, একটা হচ্ছে হুম, WHOM, অথবা হু, হোয়াট। যদি হুমের উত্তর কিছু পাওয়া যায় তাহলে মানে বুঝতে হবে যে অবজেক্টটা হচ্ছে কোনো ব্যক্তি, আর হোয়াটের উত্তর পেলে সেটা কোনো বস্তু। তাহলে আমরা এখানে জিজ্ঞেস করছি পে অ্যাটেনশন টু হোয়াট, উত্তরে পেলাম স্মল ডিটেলস। ঠিক আছে, ওকে। এবারে যেটা বলছিলাম যে গিভ অ্যাটেনশনটা কি আমরা বলি না, গিভ অ্যাটেনশন কথাটা আমরা বলতে পারি, কিন্তু যখন আপনারা গিভ অ্যাটেনশনটা পাবেন তখন দেখবেন যে অনেক সময় কি হয়, যে গিভ আর অ্যাটেনশন, বিকজ গিভটা হচ্ছে আমার ভার্ব, আর অ্যাটেনশনটা হচ্ছে কি, অ্যাটেনশনটা হচ্ছে তার অবজেক্ট। গিভ হোয়াট? গিভ অ্যাটেনশন। ঠিক আছে, কিন্তু তার মাঝখানে অনেক সময় ওই নাউনটার আগে কিছু জিনিস চলে আসে। কি জিনিস আসতে পারে? অবজেক্টিভ কেসেই কোনো হিম, হার ইত্যাদি কোনো প্রোনাউন ইত্যাদি বা কোনো ব্যক্তির নাম আসতে পারে, যেমন আমরা বলতে পারি গিভ হিম অর হার, অথবা কোনো লোকের নাম বললাম, সাপোজ বললাম জেরি। ঠিক আছে, বা বললাম টম। ঠিক আছে, সো গিভ হিম, আর এবং তারপরে লিখলাম অ্যাটেনশন।
বলতে পারি গিভ হিম অ্যাটেনশন, অথবা গিভ হার অ্যাটেনশন, অথবা গিভ জেরি অ্যাটেনশন, অথবা গিভ টম অ্যাটেনশন, এরকম ভাবে বলতে পারি। ঠিক আছে, তার মানে এই যে গিভ আর অ্যাটেনশনের মাঝখানে এইগুলো যেগুলো এসছে এগুলো হুমের উত্তর দিয়ে এসছে, বিকজ এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, আর এটা হোয়াট এর উত্তর দিয়ে এসছে। আমি গিভ যে ভার্বটা আছে, ভার্ব হচ্ছে গিভ, গিভ যে ভার্বটা আছে, এইটা যে ভার্বটা যেটা আছে, এই ভার্বটাকে যখন জিজ্ঞেস করছি হুম, তখন উত্তরে পাচ্ছি এরকম কিছু একটা, আর যখন জিজ্ঞেস করছি হোয়াট, তখন উত্তরে পাচ্ছি এরকম। সবসময় মনে রাখবেন যে কাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে, যেহেতু দুটো প্রশ্নের একসাথে উল্লেখ আছে, এবং আমি এটা আপনাদের যখন প্রোনাউন করিয়েছিলাম, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করিয়েছিলাম, দুটো ক্লাসেই খুব ভালো করে মেনশন করেছিলাম যে যখন একটাই ভার্ব দুটো প্রশ্নের অবজেক্ট পাচ্ছে, আমরা তো ভার্বকে জিজ্ঞেস করি উত্তর পাবো অবজেক্টটা কি আমাদের, বা অবজেক্টটাকে, অবজেক্ট হচ্ছে যেই জিনিসটার ওপরে বা যেই ব্যক্তির ওপরে কাজটা অ্যাপ্লাইড হয়েছে। কাজটা করছে তো সাবজেক্ট মানে কর্তা, কিন্তু কাজটা যার উপরে অ্যাপ্লাইড হচ্ছে বা যেই জিনিসটার উপরে অ্যাপ্লাইড হচ্ছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো প্রশ্ন আমরা দুটো করবো ভার্বকে, যে এই যে কাজটা অ্যাপ্লাইড হচ্ছে সেটা কার উপরে অ্যাপ্লাইড হচ্ছে, তাহলে হুমের প্রশ্ন আর হোয়াটের প্রশ্নে যেই জিনিসটা অ্যাপ্লাইড হচ্ছে যার উপরে হচ্ছে সেটা। তো এই যে গিভ বলছি, গিভ হোয়াট, কি দিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে, তাহলে দেওয়ার যে কাজটা এটা অ্যাপ্লাইড হচ্ছে কিসের উপরে, অ্যাটেনশনের উপরে, এবং কাকে দিচ্ছে, কোনো মানুষকে দিচ্ছে বা কাউকে দিচ্ছে, তো সেটা হুমের উত্তরে আমরা উত্তর পাচ্ছি। ঠিক আছে, মনে রাখবেন অলওয়েজ যখনই এই হুম আর হোয়াট দুটোর উত্তর অফ অবজেক্ট একসাথে থাকে, সবসময় হুমের উত্তর যে দেয় তাকে আগে বসাতে হবে, আর হোয়াটের উত্তর যে দেয় তাকে পরে বসাতে হবে। নাও অ্যাটেনশন ইজ ওয়ান পার্টিকুলার অবজেক্ট, যেটা অ্যাটেনশনটা কাকে দেওয়া হলো বা কোন জিনিসটাকে দেওয়া হলো সেটা কিন্তু বলা খুব জরুরি হয়ে যায়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে জরুরি হয়, তার জন্য যাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে সেটা দেখবেন সবসময় গিভ আর অ্যাটেনশনের মাঝখানে বসছে। গিভ হিম অ্যাটেনশন, গিভ হার অ্যাটেনশন, গিভ জেরি অ্যাটেনশন, যেটা হুমের উত্তরে আসছে, এবং তারপরে অ্যাটেনশন কথাটা সেটাও অবজেক্ট, সেটা পরে এলো। ঠিক আছে, তাহলে গিভ অ্যাটেনশনটা ভুল না, এটা অনেকের ধারণা যে আমরা পে অ্যাটেনশন বলি, আমরা গিভ অ্যাটেনশন বলতে পারি না। অফকোর্স বলতে পারি, কিন্তু তার ব্যবহারের কি বলবো মেথডটা একটু অন্যরকম। ঠিক আছে, আরেকটা দেখা যায় সেটা হচ্ছে আমরা যখন এই যে অ্যাটেনশন কথাটা, যেহেতু এইটা একটা নাউন, ঠিক আছে, সেইটাকে একটু ডেসক্রাইব করে বলতে পারি, যেরকম বলতে পারি যে আমি বলি গিভ, অথবা গেভও বলতে পারি, গেভ মাচ অ্যাটেনশন, এবার তারপরে টু বলে কারোর একটা উল্লেখ। ঠিক আছে, তো গেভ মাচ অ্যাটেনশন টু বলে কোনো ব্যক্তি বা বস্তু, তো যখন টুটা এডিশনালি আসছে সেটা পরে, কিন্তু ডাইরেক্টলি যদি গিভটাকে হুম আর হোয়াট দুটোর উত্তরেই পাচ্ছি, তাহলে অফকোর্স হুমের উত্তরটাকে আগে বসাবেন, হোয়াটের উত্তরটা পরে বসাবেন। আর এই যে অ্যাটেনশন কথাটা তখন আমরা এরকম ভাবেও বলতে পারি গেভ মাচ অ্যাটেনশন, এরকম। ঠিক আছে, সো যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে গিভের সাথে যদি কখনো অ্যাটেনশন থাকে, মানে অনেকটাই চান্স থাকে যে ও গিভ আর অ্যাটেনশন ডাইরেক্টলি বসবে না, তার মাঝখানে কিছু না কিছু একটা থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা পে অ্যাটেনশনের ক্ষেত্রে আমার এরকম কোনো বাধ্যবাধকতা নেই আর কি, আমরা জাস্ট নর্মালি বলতে পারি পে অ্যাটেনশন টু হিম, পে অ্যাটেনশন টু হার, অথবা পে অ্যাটেনশন টু ডিটেলস, যেমন এখানে বলা আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 4 নম্বরটা আমাদের হয়ে গেল। কামিং টু কোয়েশ্চেন নাম্বার 5, কি হবে এটার উত্তর? The employees were informed about the change in policy vide the circular which was issued yesterday. Vide কথাটার মানে হচ্ছে রেফার, মানে এটা যেহেতু মানে একটা সার্কুলারের কথা বলা হচ্ছে, তার মানে রেফারিং টু বা রেফার টু দ্য সার্কুলার। ঠিক আছে, মানে ভাইড মানে সার্কুলারটা অনুযায়ী আর কি। ঠিক আছে, আচ্ছা, আর পুরো সেন্টেন্সটা দেখুন পাস্ট টেন্সে দেওয়া আছে, তো এবার বলুন এটা কি হতে পারে? Can I have the answer from কল্যাণী? কল্যাণী থেকে একটা উত্তর পেতে পারি কি?
हेलो मैम 2 नंबर मैम मैम नंबर 2 আচ্ছা, শিলিগুড়ি থেকে বলছেন যে 2। আচ্ছা, একবার পড়ে দেখি। দ্য এমপ্লয়িজ ওয়্যার ইনফর্মড অ্যাবাউট দ্য চেঞ্জ ইন দ্য পলিসি। ঠিক আছে, হোয়াইট দ্য সার্কুলার মানে রেফার টু দ্য সার্কুলার। ঠিক আছে, which was issued yesterday, যেটা কাল ইস্যু হয়েছিল। কিন্তু আপনি বলছেন which issued yesterday। এবার আমি সার্কুলার তো আর নিজে ইস্যু হয়নি, তাকে ইস্যু করা হয়েছে, তাই না? তো which was issued বলবো, কেননা সার্কুলারটা তো which issued মানে which went। আমরা যদি একটা পার্টিকুলার কারোর কথা বলি, সে যদি নিজে কাজ করে তাহলে ডাইরেক্টলি বলতে পারি, কিন্তু সার্কুলারটাকে ইস্যু করা হয়েছে, তাই এখানে which was issued কথাটা বলার দরকার আছে। এবং বেসিক্যালি এটা হচ্ছে নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড। ফার্স্ট অফ অল, প্রথমেই আপনারা যেটা বললাম, সেন্টেন্সের টেন্সটা চেক করে নেবেন। ঠিক আছে, সেন্টেন্সের টেন্সটা যেই আপনারা চেক করে নিচ্ছেন, দেখবেন কিছু অপশন থাকে যেগুলো টেন্সের হিন্ট দিয়ে দেয়। হ্যাঁ, আমি সেন্টেন্সটা পড়ে যখন বুঝতেই পারছি এখানে ওয়্যার বলেছে, আবার এখানে ওয়াজ বলেছে, আবার ইয়েস্টারডে বলেছে। ঠিক আছে, ইয়েস্টারডেটা ঠিক আছে, অ্যাডভার্ব অফ পাস্ট টেন্স, এটাকে গুরুত্ব দিলাম না। বাট এই ওয়্যার আর ওয়াজটাকেও যদি গুরুত্ব দিই তাহলে পাস্ট টেন্সে তো, তাই না? যদি এইটা ভুল হতো তাহলে তো আমাকে এটাকেও ভুল করতে হয়, তাই না? তার মানে পুরো ব্যাপারটাই পাস্টে আছে, দুটো জায়গাতে বলে দিয়েছে ভার্ব পাস্ট টেন্সে, তাই তো? তাহলে এটা পাস্টেই আছে। যদি তাই হয় তাহলে রিলিজিংটা তো হবে না। ঠিক আছে, শুধু রিলিজিং হবে না, তাই না? ওয়াজ ওয়্যার কিছু একটা থাকতে হবে, কিন্তু সেরকম কিছু নেই। আর হ্যাজও হবে না, এটাও হবে না, বিকজ এর মধ্যে হ্যাজ আছে। পাস্টে থাকলে হ্যাজ কি হবে? হ্যাজ হবে না। যদি পারফেক্টেরও প্রেজেন্স থাকতো সিম্পল পাস্ট টেন্সের সাথে, মানে ধরে নিলাম এখানে একটা পাস্ট পারফেক্টের কিছু এলিমেন্ট হবে, তাহলেও তো সেটাকে হ্যাড হতে হবে, তাই না? তো প্রথমেই কিন্তু দুটো বাদ চলে গেল। ওকে, বাদ চলে গেল। এবং আমার এই যে উইচ ওয়াজ ইস্যু, তো সার্কুলার যেটা ইস্যু হয়েছিল সেইটা আমাকে বলতেই হচ্ছে। এই উইচটার খুব প্রয়োজনীয়তা আছে। আবার শুধু ইস্যু করলে চলবে না, যেহেতু করা হয়েছে তাই ওয়াজ ইস্যু বলতে হবে। এবং ওয়াজ প্রোভাইডেড বললেও চলবে না। যদি এরকম বলতাম সার্কুলার উইচ ওয়াজ প্রোভাইডেড তাহলে ঠিক হতো, কিন্তু এখানে বলা আছে ওয়াজ প্রোভাইডেড, তাহলে এটাও হলো না। ঠিক আছে, আচ্ছা। তো টেন্সটার খুব সিগনিফিকেন্স আছে। আপনারা টেন্স দেখে প্রথমেই কিছু হিন্ট পেয়ে যাবেন যে অপশনগুলোর মধ্যে যে আমার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের যদি ভেরিয়েশন থাকে, তাহলে সেন্টেন্সটা পড়ে ওখানেই কিন্তু আপনারা দেখবেন কয়েকটা বাদ চলে যাচ্ছে। নাও নাম্বার 6 কি আছে? প্রডিউসার্স মে বি প্লিজড উইথ হায়ার গ্যাস প্রাইসেস বাট কনজিউমার্স অফেন শেল আউট মোর। সেল আউট কথাটার মানেটা কি সেটা আগে ভাবার চেষ্টা করুন। সেল আউট কি হতে পারে আমি বলে দেবো, বাট আপনারা যদি জানেন তাহলে ক্যান অলসো সে দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ সেল আউট। কে উত্তরটা দেবেন? পূর্ত ভবন, ক্যান উই হ্যাভ দি আনসার ফ্রম ইউ? অর মালদা? কি মনে হচ্ছে কি হতে পারে? আসানসোল, উড ইউ লাইক টু ট্রাই? আমি এবার বলে দিচ্ছি, হ্যাঁ। বলছে প্রডিউসার্স মে বি প্লিজ। এখানে প্রডিউসার মানে কি, যেহেতু কথাটা হচ্ছে গ্যাস নিয়ে, তার মানে গ্যাসের যারা প্রডিউসার মানে যে কোম্পানি যারা গ্যাস প্রোভাইড করে, ঠিক আছে, যে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, ইনাদের কথা সাপোজ বলা হচ্ছে। ঠিক আছে, তো প্রডিউসার্স মে বি প্লিজড উইথ হায়ার গ্যাস প্রাইসেস। প্রডিউসাররা মে বি যখন বলছে তার মানে হতে পারে, ফর শিওর না, কিন্তু বলছে যে তারা হয়তো প্লিজড হচ্ছেন বা খুশি হচ্ছেন এই যে গ্যাসের প্রাইস বাড়ছে সেই ব্যাপারটাকে নিয়ে। বাট বাট কনজিউমার্স অফেন সেল আউট মোর। তো কন্ট্রাস্টে একদিকে যেমন প্রডিউসারদের কথা বলেছে, কনজিউমারদের কথা বলছে যে গ্যাসের প্রাইস বেড়েছে,
এবার সেই বিষয়টাতে প্রডিউসাররা হয়তো খুশি হতে পারেন, কিন্তু কনজিউমারদের কি হচ্ছে, কনজিউমারদের বেশি পেমেন্ট করতে হচ্ছে। এই যে সেল আউট কথাটার মানে হচ্ছে টু স্পেন্ড, ঠিক আছে, অর টু পে। তার মানে এটার মানে হচ্ছে পে অর স্পেন্ড। তার মানে কনজিউমার্স অফেন, প্রায় সময় কি হয়, গ্যাসের প্রাইস বাড়লে প্রডিউসার তো কোনো প্রবলেম নেই, কিন্তু কনজিউমারদেরকে বেশি পেমেন্ট করতে হয়, বেশি স্পেন্ড করতে হয়, তাই না? এবং এই সেন্টেন্সটাতে কোনো গন্ডগোল নেই, সো এটা হচ্ছে নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড, বিকজ টেন্স রিলেটেড এবং বাকি সমস্ত কিছুই ঠিকই আছে, ঠিক আছে, এই পুরো ব্যাপারটা ঠিকই আছে। ওকে,